শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ৮ দিন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। ৬ নবজাতকের মৃত্যুর প্রতিবেদন ৩ জুন, জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি। হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। সড়কে চামড়া ফেলার দায় ট্যানারি মালিকদের, অভিযোগ আড়তদারদের। ট্যানারি মালিকরা দুষছেন মৌসুমী ব্যবসায়ীদের অদক্ষতাকে। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খালি করে ফেলা হয় জিয়ার মাজারের সামনের রাস্তা। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তায় ঢুকেন দলীয় নেতাকর্মীদের মিছিল বেষ্টিত হয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেতু মুখে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে পিতার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান, দোয়া মোনাজাত করেন। পরে মাজারে ওলামা দল আয়োজিত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ার মাজার থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যান মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। নানান ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যান দলের প্রতিষ্ঠাতার মাজারে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে ১৬টি স্থানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নেতাকর্মীদের শুধু দলের পক্ষ থেকে নয়, নিজ নিজ জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এই কথা বলেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা। এদিকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ধোলাইখালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়।
তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন বলেও জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, ঢাকা ৬ আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আয়োজনেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমার পাশের লোকটি, যে ব্যক্তিটি অসচ্ছল, যে পরিবারটি অসচ্ছল, কষ্টে আছে, যদি তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারি, আসুন আমরা তাকে সেই সহযোগিতা করি, যার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারবে। আমরা যারা সচ্ছল ব্যক্তি, তারা যদি আমাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আত্মনির্ভরশীল হওয়ার জন্য সহযোগিতা করি, তাহলে আমরা আমাদের এই দেশের উপকার করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি একথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যার বিচার বিগত ১৫ বছরের মতো হবে না, বিচার হবে দেশের আইন মেনে। এর আগে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। এ সময় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সাধারণ মানুষের। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। এছাড়াও রাঙ্গুনিয়ায় তার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। পাশাপাশি দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরে আলোচনা সভা হয়। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় কালো পতাকা উত্তোলন ও শহীদ জিয়াউর রহমানের ছবিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য আব্দুল আজিজ, আনোয়ারুল ইসলাম আনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। লালমনিরহাটে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে পরে হয় দোয়া মাহফিল। ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দিবসটি উপলক্ষে ভৈরবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরব কেবি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল। সাভারের আমিনবাজার, ভাকুরতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর মালোপাড়া বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠান হয়।
নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা জামে মসজিদে। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেটে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। খুলনায় 10 দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, শোক র্যালি এবং তবারক বিতরণ করা হয়। পরে হয় আলোচনা সভা। বরিশালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী সহ অন্যরা। এদিকে জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। কেরানীগঞ্জের শিকারীটোলায় মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়াও মডেল উপজেলায় ঢাকা 2 আসনে 200টি স্পটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বড়বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার KM বাবর। মাদারীপুরের ডাসার উপজেলায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। দোয়া আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সহ নানা কর্মসূচিতে দিবসটি পালন হয়েছে সাতক্ষীরায়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে শহীদ আসিফ চত্বরে এসব কর্মসূচি হয়। পিরোজপুরে জেলা বিএনপির উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। কোরআন তেলাওয়াত ও দোয়া খায়েরের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি বাজারে দলীয় কার্যালয়ে হয় আলোচনা সভা ও দোয়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন আগামী 3 জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, হাসপাতালের ভেতরে বেকারি পাওয়া গেছে যেখানে ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হয়। বিষয়টি শক্তভাবে দেখার কথা বলেন মন্ত্রী। তদন্ত কমিটির সদস্য আরও 3 জন বাড়ানোর কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। মন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের উপর হামলা করে আদ্দিন হাসপাতালের স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার বিকেলে হঠাৎ করে রাজধানীর আদ্দিন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সে সময় শুধু একটি গণমাধ্যমকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি সব গণমাধ্যমের ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নিহত নবজাতক মায়েদের সাথে আলাপ করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আদ্দিনের ভেতরে বেকারির অস্তিত্ব নিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি শক্তভাবে দেখা হবে। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে,
এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস, আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারে। মন্ত্রী চলে যাওয়ার পর বেকারির ছবি নিতে সাংবাদিকদের বাধা দেন আদ্দিন কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিক ও হাসপাতালের লোকজনের সাথে সৃষ্টি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের লক্ষ্য করে ঢিল ছোড়েন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জনসচেতনতা ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকরা। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা গেলেই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। এদিকে হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ১,০৮৬ জন। যদিও আগের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের সংখ্যাও বাড়ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের আসার সংখ্যা কমছে না, বরং আগের চেয়ে কিছুটা বেড়েছে। সরকারের তথ্য বলছে, ঈদের ছুটিতে হামে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮৩ জনের। সরকারের নানা উদ্যোগের পরও হামে আক্রান্তের সংখ্যা কমছে না। শিশু হাসপাতাল থেকে ফেরত দিছে, বসে যে ঢাকা মহাখালী যে সাততলায় যাইতে ওইখানে গেছি। এখন তারা আবার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তারা বলতেছে যে ফ্লোরে থাকবে, ভর্তি হন, ফ্লোরে ফেলাই দিয়ে দেবেন, আবার চিকিৎসা যেরকমের পারবো সেরকমের। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমরা কোনো রিস্ক নাই, রিস্ক আপনাদের। আজকে হঠাৎ করে দিয়ে কাশ, অতিরিক্ত কাশ, আর গায়ের মধ্যে মানে ওই যে এগুলো উঠি অনেক ভরে গেছে। ওইটার কারণেই মনে হয় কাশটা হইতেছে। চিকিৎসা চলতেছে, আল্লাহর রহমতে হয়তো আল্লাহ হয়তো ভালো করে দিবে। এর প্রথম জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ডাক্তার এমনি নর্মাল ডাক্তার দেখাইছি, না দিছে ৫-৬ টাকা হয়েছে, তাও ভালো না। প্রতিদিন আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানের সাথে পাল্লা দিয়ে হাম থেকে সুস্থ হওয়াদের সংখ্যাও বাড়ছে। হাসপাতালে ঈদ কাটলেও শিশুদের সুস্থতায় খুশি স্বজনরা। ঈদ তো আর বাড়িতে ভালো কাটতে হয়, আমাকে অসুস্থ লোকই, আল্লাহ যা করে তাই ভালো। কারণ আমার হাত নাই আল্লাহ ছাড়া। বাচ্চা একটা সুস্থ আছে ভালো আল্লাহতে, এর একটু অসুস্থ আছে, মানে যেন ওই একটা ইয়া করে আলতা করতেছে, আলতা ওকে হইলে ভালো লিভার বাইরে তাহলে ছেড়ে দেবো। মনে তো একটু কষ্টই লাগলো, মনে করেন যে আল্লাহ অসুখ দিছে, আল্লাহই বালা করবে, এইটাই নিয়ে এলাম। আর মনের মধ্যে তো একটু কষ্টই, যদি অসুখ নয় তো তাহলে তো দেশে যাইয়া ঈদ কাটাইতাম, এইটাই। চিকিৎসকরা জানিয়েছেন, ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাহত হয়নি হামের চিকিৎসা, তবে হাম প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ম্যাক্সিমাম মিজেলস ভাইরাসই সিমটোমেটিক ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক পোস্ট মেজেল কমপ্লিকেশন নিয়ে আসে। পোস্ট মেজেলস কমপ্লিকেশন যেগুলো, যেমন র্যাশ ওঠার 4 দিনের পরে যদি আসে, সে রোগীটার কোনো ইনফেকশাস না, কিন্তু সে কি ডেভেলপ করতে পারে? সে ডেভেলপ করতে পারে আপনার মোস্ট কমন ডায়রিয়া, নিউমোনিয়া, এটা মোস্ট কমন। তারপরে আপনার এনকেফালাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। মায়োকার্ডাইটিস সবচেয়ে ডেট্রিমেন্টাল, হার্টে ভাইরাল মায়োকার্ডাইটিস হয়। তো এইগুলির জন্য অ্যাডমিশন লাগে। যখন মায়োকার্ডাইটিস, সিভিয়ার নিউমোনিয়া যখন হবে, এনকেফালাইটিস হবে, তখন এই রোগীগুলির পিআইসিইউ কেয়ার লাগে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে চলমান নানা উদ্যোগের পাশাপাশি হাম নিয়ন্ত্রণে নিতে হবে বিশেষ ব্যবস্থা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্ধারিত দর নিয়ে বিপর্যয় এবং রাস্তায় চামড়া ফেলে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তির জন্য অর্থ সংকটকে দুষছেন আড়তদাররা। তবে ট্যানারি মালিকরা বলছেন, সময় মতো চামড়া সংরক্ষণ না করে মৌসুমী ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার মানসিকতাই দর বিপর্যয়ের মূল কারণ। এসব কারণে কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবার প্রায় 20% কমতে পারে, এমন তথ্য তাদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকার এবার বেশ আগে ভাগেই দর বেঁধে দিলেও নির্ধারিত দামে চামড়া কিনেননি আড়তদারেরা। দাম না পাওয়ায় সড়কে চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। রাজধানীর পোস্তার আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় বাধ্য হয়ে এবার গতবারের তুলনায় 30% কম চামড়া কিনেছেন তারা। চামড়া ফেলে দেয়া বা দর নিয়ে বিপর্যয়ের জন্য আর্থিক সংকটকেই দায়ী করছেন তারা। এটা দুঃখের বিষয়, একটা জাতীয় সম্পদ, এটা এই ধরনের ঘটনা ঘটে গেল ওই একটাই কারণ, টাকার জন্য। যারা চামড়ার ব্যবসা করে যদি টাকা থাকতো তাহলে অবশ্যই চামড়াগুলা
লবণজাত করতো, ওই চামড়া ব্যবসায়ীদের কাছে টাকা নাই বিধায় অনেক এই চামড়া ক্রয় করে। বিভিন্ন জায়গাতে মৌসুমি বসায় এগুলা, ওরা ওদের কাজ হলো চামড়া কি হলো সেটা জানার বিষয় না, ওরা মাংস ছাড়ায়া মাংস খালি যারা নাকি কোরবানি দিয়ে ওদের বুঝাই দেওয়া যায়, যে চামড়া যে নষ্ট হইতেছে তাদের কোনো বিষয় না। তো এর জন্য ওই নষ্ট চামড়া আমাদের কাছে নিয়ে আসে, আমরা তখন বলি এই চামড়া নেব না, তখন বাধ্য হয়ে ফেলা যায়, তখন বলে আমরা সিন্ডিকেট করছি, এই করছি, সেই করছি, উমুক করছি, অ্যাকচুয়ালি তা না। তবে ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, সময় মতো সংরক্ষণ না করাই চামড়ার দর নিয়ে বিশৃঙ্খলা বা চামড়া ফেলে দেওয়ার অন্যতম কারণ। যদি আপনার ম্যানেজমেন্টটা ঠিক হতো তাহলে এই যে 10% বা 15% চামড়া যেটা নষ্ট হয়েছে সেটাও হতো না। সরকার যে লবণটা দিয়েছে ফ্রি লবণ, সেই লবণের যে প্রপার ইউটিলাইজটা সেটা কিন্তু আপনার ভালোভাবে মনিটরিং করা হয়নি মাঠ পর্যায় থেকে, যার কারণে দেখা গেছে যে অনেক মাদ্রাসা এতিমখানা আপনার লবণটা রেখে দিয়েছে, আপনার কেউ কেউ বিক্রি করে দিয়েছে। তো এইটার একটা প্রভাব পড়েছে। আবার এর বাইরে হলো ঢাকার বাইরে যে চামড়া আসা নিষেধ ছিল, তার ভিতরে প্রায় 10 থেকে 15% চামড়া পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আপনার চলে এসেছে, যার কারণে দেখা গেছে যে রাতে তারা এই চামড়াটা নিয়ে এসে আপনার প্রপার দাম পায়নি। এটা না পাওয়ারই কথা, কারণ এই কোয়ালিটি ডেটোরেট হলে আপনার এটা কেউ দাম দিবে না। দেশের বিভিন্ন জায়গায় লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া এই সপ্তাহের শেষ দিকে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আসা শুরু হবে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিল্পনগরীতে ব্যবস্থাপনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কোনো ধরনের সমস্যা ছাড়াই হজ পালন করে দেশে ফিরছেন হাজিরা। সকালে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিন 13টি ফ্লাইটে 5,000-এর বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে। আরিফিন শাওনের রিপোর্ট। হজ পালন করে ফেরার পরের চিত্র এটি। সকাল থেকেই অপেক্ষা ছিল হাজিদের পরিবার পরিজন। দেখা পাওয়া মাত্রই আলিঙ্গন করার মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর পরিবার পরিজনকে কাছে পেয়ে আনন্দিত হাজিরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা আজকে সকাল থেকে অপেক্ষায় ছিলাম আসবো। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। কোনো সমস্যা ছাড়া এবার হজ পালন করতে পেরে খুশি তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে হজের জন্য যেই নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এটা অন্যান্য বছরের চেয়ে আমাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। একটা প্রশাসনীয় উদ্যোগ ছিল আমার কাছে মনে হয়েছে। আমরা যখন প্রথমে এন্ট্রি করি আমাদের লাগেজগুলো রেপিং করে গভর্নমেন্টের উদ্যোগে অনেক সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ। হাসপাতালে সব দিক দিয়ে পেয়েছি, হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। 17 সনের তুলনায় এবছর আরও আমি উন্নত ব্যবস্থা পেয়েছি এবং আরাম মতো আমরা হজ করতে পেরেছি। দেশের সমৃদ্ধির জন্য দোয়া করার কথাও জানান তারা। সবার জন্য, দেশের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, আলহামদুলিল্লাহ। সকল মুসলমানরা তুমি একবার হজ না করে তুমি কবরে ডাক দিও না, আল্লাহর না দেখায় তুমি কেউরে তোমার তুমি কবরে ডাক দিও না। আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এর আগে 17 এপ্রিল হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে যেন বদলে গেছে রাজধানীর চিরচেনা চিত্র। যেখানে বিজয় সরণির সিগন্যালে অপেক্ষা করতে হতো 10 মিনিট থেকে আধা ঘন্টা, সেখানে এখন পার হওয়া যাচ্ছে মাত্র 54 সেকেন্ডে। কম যানবাহনের সঙ্গে এআই নজরদারিতে সড়কে ফিরেছে শৃঙ্খলা। তবে প্রশ্ন একটাই, ঈদ শেষে কি থাকবে এই স্বস্তির নগর, নাকি আবারও ফিরবে পুরনো যানজটে? দেখুন কেফায়েত শাকিলের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন পলাশ হোসাইন। রাজধানীর বিজয় সরণি নগরীর সবচেয়ে ব্যস্ত ট্রাফিক সিগন্যালগুলোর অন্যতম এটি। সাধারণত এই সিগন্যাল পার হতে এক একটি গাড়িকে 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, অথচ এখন সেই সিগন্যাল পার হতে অপেক্ষা করতে হচ্ছে মাত্র 54 সেকেন্ড। চারদিক থেকে আসছে গাড়ি, সিগন্যাল বাতি মেনে চলে যাচ্ছে যে যার গন্তব্যে। নেই ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা, তবু কেউ ভাঙছে না সিগন্যাল, কারণ ভয় আছে এআই মামলার। একদিকে ঈদের ছুটির কারণে সড়কে কম যানবাহন ও মানুষ, অন্যদিকে এআই মনিটরিং শৃঙ্খলা এনেছে সড়কে, ফলে নগর চলছে বিরাম গতিতে, যা নিয়ে সন্তোষ ছিল চালক ও যাত্রীদের কণ্ঠে। এইরকম জামজাটা না থাকে, এরকম পরিবেশটা ভালো থাকলে গাড়ি থাক সমস্যা নেই, সিঙ্গেলগুলো মানুষ চলতেছে সবাই,
এটাই ভালো। এরকম থাকলে তো অনেক ভালোই, এরকম তো সারা জীবন থাকবো না, কারণ মানুষজন দেশ গ্রামে ঢাকা শহর যখন ঢুকবো তখন তো এমনিতেই যানজট পারবো। যেহেতু এখন অনেকেই গ্রামের বাড়িতে, সেহেতু কিছু কম গাড়ি, আর যখন একটু বাড়বে তখন তো একটু ভোগ করতেই হবে। তবে ক্ষণিকের এই নির্বিঘ্ন যাত্রা খুব শিগগিরই ফুরিয়ে যাওয়ার শঙ্কা নগরবাসীর। বলছেন শুধু ঈদের সময় নয়, বছরের প্রতিটি দিন তারা দেখতে চান এমন সুশৃঙ্খল সড়ক। ভালোই লাগে মামা, ফাঁকা আছে না, ভালোই লাগতেছে, খালি রাস্তা, চলাফেরা অনেক ভালো লাগতেছে। এরকম থাকলেই তো ভালো, মানুষের সুবিধা, চলাফেরার সুবিধা, তাহলে তো ভালো হয়। আগে তো কত যানজট, এখন আর নাই। ঈদের পর বোঝা যাবে আবার পরিস্থিতি কোন দিকে যায়। এটা এরকম ঢাকা করতে হলে অটো মুক্ত করতে হবে, অটো তো নিজেই চালাই, কিন্তু অটো অতিরিক্ত হয়ে গেছে, সমস্যা দেন দিই। সড়কে স্থায়ী শৃঙ্খলা আনতে সরকারকে ঈদের এই সময় থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নগরবাসী। ঈদের ছুটির রাজধানী ঢাকাকে উন্নত বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে খুব একটা ভুল হবে না, কারণ এখন রাজধানীতে নেই তেমন কোনো যানজট। প্রতিটি সিগন্যাল পার হচ্ছে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। এই কারণে উচ্ছ্বসিত যাত্রী এবং চালকরা, তারা বলছেন এমন পরিবেশ তারা দেখতে চান সারা বছর। কেফাত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে তার 71-এর ভাষণ স্মরণ করল ঢাকায় ভারতীয় হাইকমিশন। শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিবৃতি দেয়। এতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরা হয়। একই সাথে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যৌথ ত্যাগ ও অগ্রযাত্রা সম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। ফেসবুকে দেয়া ওই পোস্টে ভারতীয় হাইকমিশন বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে উদ্বুদ্ধ করেছিল। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলে তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেলিম উদ্দিন বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে, কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলো সমালোচনা করেন। তিনি বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেয়া। যারা এমন অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিলেট নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কাজে সহযোগিতা ও সচেতনতার প্রশংসা করে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বলেন, নগরবাসীর সক্রিয় সহযোগিতার কারণে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হয়েছে। বলেন, কোরবানিদাতারা নির্ধারিত স্থানে পশু কোরবানি সম্পূর্ণ করার পাশাপাশি সিটি কর্পোরেশনের সরবরাহ করা পরিবেশ বান্ধব ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দিয়েছেন। এতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সহজ ও দ্রুত হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নাগরিকদের এই দায়িত্বশীল আচরণ প্রশংসনীয় বলে মন্তব্য তার। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। ঈদের ছুটিতে রাজধানী জুড়ে যখন উৎসবের আমেজ, তখন পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর অন্যতম পছন্দের গন্তব্য হাতের ঝিল। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। তবে এবার ঘুরতে আসা মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ওয়াটারবোর্ড ভ্রমণে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন লিটন খান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানো, আর সেই আনন্দকে আরও রঙিন করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন হাতের ঝিলে। দৃষ্টিনন্দন সেতু, ঝকঝকে লেক, খোলা আকাশ আর মনোরম পরিবেশ সব মিলে ঈদের ছুটিতে যেন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে হাতের ঝিল। শিশু থেকে প্রবীণ, তরুণ থেকে পরিবারের সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর পুরো এলাকা। কেউ হাঁটছেন লেক পাড়ে, কেউ ছবি তুলছেন, আবার কেউ ব্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ ভ্রমণের স্মৃতি শেয়ার করতে।
অন্যান্য সময় বের হওয়া হয়, কিন্তু ঈদের ছুটিতে স্পেশালি যে বেশি ঘোরা হচ্ছে, ছুটি পাওয়া গেছে, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি। সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোনো সম্ভব হয় না। আজকে সুযোগ হয়েছে, ওরাও ঘুরতে চাইলো। কি ভালো লাগছে আসলে, আমাদের সব কিছুই তো বাচ্চাদের জন্য, আর ঈদে সেটা আরও সুযোগটা ভালো হয়। ঘুরতে এসেছে, আমাদের ঘুরতে অনেক ভালো লাগছে। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ওয়াটার বোর্ডে। লেকের বুকে ভেসে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগের সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছেন দর্শনার্থীরা। সুযোগ পেলেই উঠে পড়ছেন ওয়াটার বোর্ডে। ধীর গতিতে পানির উপর এগিয়ে চলা এই ভ্রমণে এক ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন তারা। ফ্যামিলি নিয়েই ঘুরতে বের হলাম আজকে ঈদের থার্ড ডে। সো পুলিশ প্লাজার সামনে রাব্বি পার্ক আছে, ওখানেই যাচ্ছি আর কি। না মানে সচরাচর মানে এদিকে দিকে তেমন মানে আসা হয় না, মানে বোটের জন্য। ওর আজকে যেরকম আজকে ফার্স্ট বোট ট্রিপ, সো আজকে দেখি ওর কেমন লাগে, তারপর যদি ওর ভালো লাগে তাহলে মাঝে মধ্যেই আনা যাবে ওকে। ঢাকাটা অনেক ফাঁকা, এই জন্য আসলে বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়েছি। বোটে ভালো লাগে, এর আগেও বেরিয়েছি, এসেছি বাচ্চাকে নিয়ে, আবারও এসেছি। এখান দিয়ে একটু ঘুরে দেখবো, হাতিরঝিলটাও ঘুরে দেখবো। কারণ ঈদের সময় অনেক গ্যাদারিং থাকে, তো যেহেতু এবার ঢাকাতেই আছি, আশপাশের জায়গাগুলো মানে এক্সপ্লোর করতে ইচ্ছে, এই জন্য বের হওয়া। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম এটাতে উঠলাম, ঘুরে আসে খুব ভালো লাগছে। ওয়াটার বোর্ডে উঠে বেশি উচ্ছ্বাসিত হচ্ছে শিশুরা। কেউ কেউ প্রথমবার উঠেছে হাতিরঝিলের ওয়াটার বোর্ডে, তাই অনুভূতিটাও ভিন্ন। ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। এই যে ঘুরতে বের হয়েছে, অনেক ভালো লাগতেছে। অন্যান্য সময় যাওয়া হয় না বেশি একটা, কিন্তু ঈদের সময় আর কি যাওয়া হয়। শুধু পরিবার নয়, বন্ধুদের আড্ডার অন্যতম কেন্দ্রও হয়ে উঠেছে এই এলাকা। অনেকেই বলছেন রাজধানীর ভিতরে স্বল্প খরচে এমন বিনোদনের সুযোগ খুব কমই রয়েছে। বিশেষ করে বিকেলের পর থেকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। উচ্ছ্বাস আর স্মৃতিময় কিছু মুহূর্ত নিয়ে বাড়ি ফেরেন বিনোদন প্রেমীরা। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।